পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে একটি গল্প করভাস, এই করভাস গল্প সম্বন্ধে তোমাদের সঙ্গে আলোচনা করছি। কোনো কথা না বাড়িয়ে একদম গল্পের মধ্যে আমরা প্রবেশ করছি। প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে, ডায়েরির পাতা থেকে নেওয়া যে অংশ, তাতে আমরা যে গল্পের যে প্রথম ডেটটা পাচ্ছি সেটি হলো 15ই আগস্টের একটি ডেট। সেখানে তিনি বলছেন যে পাখি সম্পর্কে তার কৌতূহল অনেক দিনের। ছোটবেলায় প্রফেসর শঙ্কুর বাড়িতে একটা পোষা ময়না ছিল। সেটাকে তিনি 100-র ওপর বাংলা শব্দ পরিষ্কারভাবে উচ্চারণ করতে শিখিয়েছিলেন। তার ধারণা ছিল যে পাখি কথা বললেও, যে সমস্ত কথাগুলো পাখি বলে, অনেক পাখিকে কথা শেখানো হয়, কিন্তু কথা বললেও সে কথার মানে বোঝে না। কিন্তু এই ময়নাটা এমন একটা ঘটনার সাক্ষী প্রফেসর শঙ্কু থাকলেন যে সেই দিন থেকে তার ধারণা পাল্টে গেল। তো দুপুরবেলা তিনি স্কুল থেকে ফিরেছেন। তো মা রেকাবি শব্দের অর্থ ছোট ডিশ বা ছোট থালা। সেই রেকাবিতে মা মোহনভোগ এনে দিয়েছেন। মোহনভোগ সুজির পায়েস বলতে পারো তোমরা, সুজি দিয়ে বানানো একরকম পায়েস। মোহনভোগের ছবি তোমাদের দিয়ে দিচ্ছি। তো গুগলে থেকে নিয়েছি আর কি, তো তোমরা সেটা দেখে নিতে পারো। তো এমন সময় যখন মোহনভোগ খেতে বসেছেন প্রফেসর শঙ্কু, তো ময়নাটা হঠাৎ ভূমিকম্প বলে চেঁচিয়ে উঠল। তো আমরা টের পাইনি কোনো কম্পন, কিন্তু পরের দিন সিসমোগ্রাফ যন্ত্রে, যেখানে ভূমিকম্পের তীব্রতা ইত্যাদি মাপা হয়, সেই সিসমোগ্রাফ যন্ত্রে, তোমরা যদি না দেখে থাকো যন্ত্রটি, তার একটা ছবিও আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে। তো সিসমোগ্রাফ যন্ত্রে ভূমিকম্পর একটা মৃদু কম্পন, সেখানে নানা স্কেলে কম্পন কত মাত্রায় উঠেছে সেটা কিন্তু জানা যায়। তাতে বোঝা গেছে বা জানা গেছে যে একটা মৃদু কম্পন কিন্তু দেখা গেছিল। আমরা জানি বা আমরা শুনেছি অনেক জায়গায় যে বিভিন্ন ধরনের প্রাণীর, প্রকৃতির নানা ধরনের সৃষ্টির মধ্যে নানা পাখিরা, অন্যান্য পশুরা অনেক আগে থেকে কম্পন উপলব্ধি করতে পারেন। 2004 সালে সুনামি যখন হয়েছিল, সেই সময় দেখা গেছে যে কিছু সমুদ্র উপকূলবর্তী জায়গার অনেক প্রাণীরা, তারা অনেক উঁচু জায়গায় ভূমিকম্পের সুনামির আগে অনেক উঁচু জায়গায় তারা কিন্তু চলে গিয়েছিল। তারা কিন্তু অগ্রিম বুঝতে পারে। তো সিসমোগ্রাফ যন্ত্রে ময়না পাখির এই যে ভূমিকম্পের উপলব্ধি এবং সে যে বুঝতে পেরেছিল, তা থেকে বোঝা গেছিল যে পাখি কেবলমাত্র মুখস্থ করে না, তার কিন্তু একটা আলাদা অনুভূতি আছে। সেটা কিন্তু প্রথম প্রফেসর শঙ্কু বুঝতে পেরেছিলেন। তো পাখিদের বুদ্ধির দৌড় সম্পর্কে তার যে অনুসন্ধান করার ইচ্ছা, সেটাকে বলা হয় অনুসন্ধিৎসা, জানার ইচ্ছে, সেই সময় থেকে অনেকটা বেড়ে গেছে। নানা ধরনের বৈজ্ঞানিক গবেষণার নিয়ে তিনি চর্চা করেন। তাছাড়া তার যে বিড়াল, অর্থাৎ প্রফেসর শঙ্কুর যে বিড়াল, যার নাম নিউটন, সে পাখি পছন্দ করে না। এজন্য নিউটনের সামনে যদি বেড়ালের সামনে যদি অন্য পাখি নিয়ে আসেন, তাহলে তার মন আনন্দিত হবে না, অখুশি হবে সে। তাই তিনি আর পাখি কখনো পোষেননি বা পাখির সান্নিধ্যে তিনি থাকেননি। তো হঠাৎ করে সম্প্রতি তিনি দেখলেন, হয়তো বয়সের কারণে নিউটন এখন পাখিদের নিয়ে খুব একটা ভাবে না, উদাসীন। তার জানলা দিয়ে, ল্যাবরেটরি জানলায় অনেক ধরনের পাখি এখন আসে, কাক, চড়ুই, শালিক, এরা আসছে, কিন্তু নিউটন তাদেরকে কিছুই বলছে না। আমি সকালে এই সমস্ত পাখিদের খেতে দিই, এমনকি খাদ্যের প্রত্যাশায় তারা প্রতিদিন নিয়ম করে জানলার কাছে আসে, কিন্তু নিউটন তাদের কিন্তু তাড়িয়ে দেয় না। তাই তিনি ভাবলেন যে এখন নিউটনের পাখি নিয়ে কোনো সমস্যা নেই। প্রত্যেকটা প্রাণীর কিছু সহজাত ক্ষমতা থাকে, অর্থাৎ নিজস্ব ক্ষমতা। সেই নিজস্ব ক্ষমতা, আমার ধারণা অন্য প্রাণীর তুলনায় পাখির ক্ষমতা আরও বেশি এবং আরও বিস্ময়কর, অবাক করার মতো একটা বিষয়। তো একটা বাবুই পাখির বাসা হাতে নিয়ে দেখা যায় যে স্তম্ভিত হতে হবে, এত সুন্দরভাবে, এত মুন্সিয়ানায়, নানা ধরনের খড়কুটো দিয়ে, অর্থাৎ বিচুলি বা বিচালি যেটাকে আমরা বলি, এছাড়া ঘাসের, শুকনো ঘাসের টুকরো ইত্যাদি দিয়ে, পাতা দিয়ে তারা এত সুন্দরভাবে বাসা বানায় বাবুই পাখি, যে না দেখলে বিশ্বাস করা যায় না। যেইভাবে তারা বাসা বানায়, এটা যদি কোনো মানুষকে করতে দেওয়া হয়, তারা কিন্তু পারবে না। এত দক্ষতার সঙ্গে, এত মুন্সিয়ানায়, এত সুন্দরভাবে তারা কিন্তু বাসা বানাতে পারবে না। যদিও বানাতে পারে, অক্লান্ত পরিশ্রম লাগবে অন্তত মাসখানেকের। এটাই কিন্তু প্রফেসর শঙ্কুর বিশ্বাস। অনেকে হয়তো যারা গ্রামে থাকো, অনেকে বাবুই পাখির বাসা দেখেছো, অনেকে দেখোনি। আমি কিন্তু স্ক্রিনে একটা বাবুই পাখির বাসার ছবি তোমাদের দিয়ে দিচ্ছি। তো এই প্রসঙ্গে অস্ট্রেলিয়াতে ম্যালিফাউল বলে এক ধরনের পাখির কথা বলা হয়েছে, যারা মাটিতে বাসা করে। নানা ধরনের বালি, মাটি এবং নানা ধরনের গাছপালা, ঘাসপাতা, উদ্ভিজ্জ ইত্যাদি দিয়ে তারা একটা ঢিপির মতো বানায়, তার ভেতরে গর্ত,
ভেতরে ঢোকার জন্য একটা গর্ত থাকে, ডিম বাসার ভেতরে পারে, কিন্তু ডিমে তারা তা দেয় না। অন্যান্য পাখিরা যেরকম করে ডিমের মধ্যে বসে থাকে, সেটাকে তা দেওয়া বলা হয়েছে, কিন্তু তারা ডিমের উপর বসে থাকে না। কিন্তু উত্তাপ না পেলে তো ডিম ফুটে বাচ্চা বেরোয় না। তো ম্যালিফাউল কী করে, একটা অজ্ঞাত কৌশল, এই কৌশল কীভাবে সে রপ্ত করেছে, কীভাবে সে এটা শিখেছে সেটা জানা নেই। তারা ঘরের যে তাপমাত্রা যেখানে তারা ডিম পাড়ছে সেটা কিন্তু 78 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে রেখে দেয়, 1 ডিগ্রি এদিক ওদিক হয় না, টেম্পারেচারটা কনস্ট্যান্ট একই রকম থাকে। বাইরের আবহাওয়া যদি ঠান্ডা হয়, গরম হয়, যাই হয়, কিন্তু ভেতরের তাপমাত্রা 78 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে থাকে। ফারেনহাইট একটা তোমরা জানো যে সেলসিয়াস, ফারেনহাইট, রোমার, নানা ধরনের স্কেল আছে যার মাধ্যমে উষ্ণতা মাপা হয়। এই ফারেনহাইট, এই স্কেলটা কিন্তু 1724 সালে জার্মান পদার্থবিদ ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফারেনহাইট, তার নাম অনুযায়ী কিন্তু এটা হয়েছে। বিশ্বের অনেক জায়গায় এই ফারেনহাইট স্কেলে এক সময় মাপা হতো প্রথম দিকে, কিন্তু পরবর্তী সময় এখন আমরা জানি যে সেলসিয়াসেই মাপা হয়। যাই হোক, এই ম্যালিফাউলের কথা বলা হয়েছে, তার বাসা বানানোর অদ্ভুত কৌশলের কথা কিন্তু এখানে উল্লেখ করা হলো। আরেক ধরনের পাখির কথাও কিন্তু বলা হচ্ছে, সেটা হলো গ্রিব। গ্রিব নামক পাখি সে কী করে, নিজেদের পালক ছিঁড়ে ছিঁড়ে খায় আর শাবকদের খাওয়ায়। কেন তারা এরকম করে সেটা কিন্তু বলা নেই। এরকম আরেকটা জিনিস বলা হচ্ছে যে যখন কোনো শত্রু জলের মধ্যে থাকা অবস্থায় তাদের আক্রমণ করার একটা আশঙ্কা থাকে, তখন তারা কী করে, নিজেদের দেহের পালক থেকে আর দেহ থেকে একটা অজ্ঞাত উপায়ে, যে উপায়টা এখনও জানা যায়নি, তারা বায়ু বার করে দিয়ে তারা একটা স্পেসিফিক গ্র্যাভিটি বা আপেক্ষিক একটা গুরুত্ব, একটা ভারসাম্য তারা কিন্তু বজায় রাখে, এবং এমনভাবে জলকে অপসারিত করে নিজের দেহের একটা সমান, যে জলের মধ্যে তারা ভেসে থাকতে পারে দীর্ঘ সময় পর্যন্ত, গলা অবধি জলে ডুবে থাকতে পারে, তারা কিন্তু ডুবে যায় না, এবং এইভাবে কিন্তু অন্য শত্রুর আক্রমণ থেকে তারা কিন্তু মুক্ত থাকতে পারে। এরকমই কিন্তু গ্রিপ সম্বন্ধে বলা হয়েছে। তাহলে দুই ধরনের পাখির সম্বন্ধে এখানে কিন্তু বলা হলো। এছাড়া তিনি বলছেন যে যাযাবর পাখির দিক নির্ণয় ক্ষমতা, যাযাবর পাখিটা অর্থাৎ যারা দূর দূরান্ত থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় আসে, পরিযায়ী পাখি, ঈগল পাখি, বাজ পাখি, তারা দূর থেকে শিকার দেখতে পারে। শকুনের ঘ্রাণ শক্তি, শকুন দূরে কোথায় প্রাণী পচেছে কিনা, মরেছে কিনা, সেটা ঘ্রাণ শক্তির সাহায্যে শনাক্ত করতে পারে। বিভিন্ন পাখি সুন্দর গান গাইতে পারে, নানা ধরনের শীষ দিয়ে গান গাওয়া, তার সঙ্গীত প্রতিভার কথা বলা হয়েছে। এই কারণে পাখির বিষয়ে চিন্তা এবং সময় দিতে ইচ্ছে করছে, পাখি নিয়ে কোনো একটা গবেষণা আমি করব, এটা আমার ভাবনায় ছিল। প্রফেসর শঙ্কু সেটা বলছেন। তার সহজাত বুদ্ধির বাইরে প্রত্যেকটা পাখির নিজস্ব সহজাত ক্ষমতা আছে। এই যে প্রত্যেকটা পাখির কথা বলা হয়েছে, ঈগলের নিজস্ব ক্ষমতা, শকুনের নিজস্ব ক্ষমতা, আমি ভাবছি যে এই ক্ষমতাকে কি বাড়ানো যাবে মানুষের জ্ঞান, মানুষের বুদ্ধি দিয়ে? সেগুলো কি তার মধ্যে সঞ্চার করা যাবে, অর্থাৎ তার মধ্যে ইনপুট করা যাবে? এমন কি যন্ত্র বানানো যেতে পারে? এটাই তিনি কিন্তু ভাবছেন। তো এরপরে 20শে সেপ্টেম্বরের ঘটনায় আমরা চলে যাচ্ছি, যে তিনি পাখি পড়ানো যন্ত্র নিয়ে কাজ করছেন, অর্থাৎ কীভাবে পাখিকে পড়ানো যায়। তিনি সহজভাবেই জলের মতো সমস্ত কিছু করতে চান। তার যে যন্ত্রটা হবে সেটা দুটো অংশ হবে, একটা হবে খাঁচার মতো, সে খাঁচার মধ্যে পাখি থাকবে, আর তার মধ্যে বৈদ্যুতিক সংযোগ মানে কারেন্টের যোগাযোগ থাকবে। এই কারেন্টের তারের মাধ্যমে বা নানা তার বৈদ্যুতিক যোগাযোগের মাধ্যমে তিনি কি করবেন, মানুষের যে জ্ঞান বুদ্ধি সেগুলো পাখির মস্তিষ্কে, পাখির মাথায় চালনা করবেন। তো তিনি দেখেছেন কোন পাখিটাকে তিনি বাঁচবেন, একটা পাখি তো তাকে বেছে নিতে হবে। সেই ক্ষেত্রে তিনি লক্ষ্য করছেন তার ল্যাবরেটরির জানলা দিয়ে যে সমস্ত খাবারের লোভে যে সমস্ত পাখি আসছে তাদেরকে তিনি ভালোভাবে পর্যবেক্ষণ করছেন, স্টাডি করছেন। কাক আসে, চড়ুই আসে, শালিক আসে, পায়রা, ঘুঘু, টিয়া, বুলবুলি ইত্যাদি পাখি কিন্তু আসে। সব পাখির মধ্যে একটা বিশেষ পাখি বিশেষভাবে আমার দৃষ্টি আকর্ষণ করছে। সব পাখিকেই তিনি দেখছেন, তবে একটা বিশেষ পাখিকে তিনি কিন্তু আলাদাভাবে নজরে পড়েছে তার। সেটা একটা কাক, সাধারণ কাক, দাঁড় কাক না। কাকটা আলাদাভাবে বোঝা যায় যে তার ডান চোখের নিচে একটা সাদা ফুটকি আছে। এছাড়া তার হাবভাব অন্য কাকের মতো নয়। ঠোঁটে পেন্সিল নিয়ে টেবিলের উপর আঁচড় কাটতে তিনি কোনো পাখিকে এর আগে দেখেননি। তো কালকে এমন একটা ঘটনা ঘটলো যা থেকে তিনি পুরো হকচকিয়ে গেলেন। তিনি যখন তার যন্ত্র নিয়ে কাজ করছেন, এমন সময় একটা খচখচ শব্দ পেয়ে ঘাড় ফিরিয়ে তিনি দেখছেন যে একটা দেশলাইয়ের বাক্স থেকে ঠোঁট দিয়ে একটা দেশলাই কাঠি বার করে তার মাথাটা, অর্থাৎ গ্রাফাইট যেখানে থাকে তা দিয়ে তিনি সেই পাখিটা, কাকটা কিন্তু বাক্সের পাশে ঘষছে, অর্থাৎ আগুন জ্বালানোর চেষ্টা করছে। তো প্রফেসর শঙ্কু কাকটাকে নিরস্ত্র করলেন, আওয়াজ করে, হুস হুস আওয়াজ করে। কাকটা উড়ে গিয়ে গাছে গিয়ে জানলায় বসে গলা দিয়ে কয়েকটা শব্দ বার করল। কাকা শব্দের সাথে তার কোনো মিল নেই,
দেখে মনে হবে, শুনে মনে হবে কাকটা হাসছে। তো বেশ চালাক পাখি, একেই তিনি তার গবেষণায় কাজে লাগাবেন, এটাই তিনি ভেবেছিলেন। এরপরে 27শে সেপ্টেম্বর তিনি একটা যন্ত্র বানিয়েছেন, যেটা অর্নিথন যন্ত্র তিনি নাম দিয়েছেন। অর্নিথোলজি আমরা জানি যে পক্ষী সংক্রান্ত গবেষণা যেটা, বা পক্ষী সংক্রান্ত বিদ্যা বা জ্ঞান, সেটাকে বলে অর্নিথোলজি। তা থেকে অর্নিথন যন্ত্র এই নামকরণটা করা হয়েছে। তো তিনি যে যন্ত্রটা বানিয়েছেন সেটার নাম হলো অর্নিথন যন্ত্র। তো কাকটা সকালে কি হয়েছে, তার ঘরে ঢুকে পাউরুটি খেয়ে জানলা ও জানলা লাফিয়ে বেড়াচ্ছিল। যন্ত্রটা টেবিলের ওপর রেখে যে দরজাটা খুলে দিয়েছেন, কাকটা কি করলো, দিব্যি লাফাতে লাফাতে তার ভেতরে ঢুকে গেল। যেন কাকটা জানেই যে এটা তার জন্যই বানানো হয়েছে, সেই গবেষণার একটা উপাদান। তাতে বোঝা গেল যে কাকটা শেখার প্রচণ্ড আগ্রহ, কিছুটা ভাষা জ্ঞান তার হওয়া দরকার, না হলে আমি বুঝতে পারবো না সে ভাষা শিখতে পারছে কিনা। তাই বাংলা শেখানো হচ্ছে প্রথমে। তো বোতাম টেপা ছাড়া তো প্রফেসর শঙ্কুরের কোনো কাজ নেই, সমস্ত কিছুই রেকর্ড করা হয়ে গেছে যন্ত্রের মধ্যে। বিভিন্ন চ্যানেলে বা বিভিন্ন অংশে এক একটা জিনিস রেকর্ড করা রয়েছে, প্রত্যেকটা আলাদা আলাদা নম্বর দেওয়া রয়েছে। তো একটা আশ্চর্য জিনিস তিনি লক্ষ্য করলেন যে বোতাম টেপা হচ্ছে, মানে বিভিন্ন চ্যানেলে বা বিভিন্ন অংশে যেই ধরনের জ্ঞানগুলো রয়েছে, সেই জ্ঞানগুলো যখন পাখিটার মধ্যে চালনা করা হচ্ছে, বোতাম টেপা হচ্ছে, তখন আস্তে আস্তে পাখিটার চোখ বন্ধ হয়ে আসছে আর তার নড়াচড়াও বন্ধ হয়ে যাচ্ছে। কাক স্বাভাবিকভাবে একটা ছটপটে প্রাণী, কিন্তু পাখি, তো তার মধ্যে এইরকম অস্বাভাবিক আচরণ, সেটা কিন্তু তিনি না দেখলে বুঝতে পারতেন না। তো নভেম্বর মাসে এরপরে বলা হচ্ছে চিলির রাজধানী সান্তিয়াগো। চিলি আমরা জানি দক্ষিণ আমেরিকার একটি শহর, একটি দেশ চিলি। সেই চিলির রাজধানী হলো সান্তিয়াগো। মধ্য উপত্যকার অংশে কিন্তু এই সান্তিয়াগো শহরটি অবস্থিত। এই চিলির রাজধানী, চিলি দক্ষিণ আমেরিকায়, আমি প্রথমেই বললাম। চিলির কাছে কিন্তু প্রশান্ত মহাসাগর রয়েছে। প্রশান্ত মহাসাগরের একটা বড় অংশ এই চিলির দিক ধরে রয়েছে। দক্ষিণ আমেরিকার দক্ষিণ পশ্চিমের একটি দেশ হলো চিলি। প্রশান্ত মহাসাগর উপকূল ঘেঁষে এই দেশটি কিন্তু অবস্থিত। তো এই দেশেরই মধ্য উপত্যকায় কিন্তু সান্তিয়াগো শহরটি অবস্থিত। এটা একটু তোমাদের পরবর্তী সময়ে মনে রাখতে হবে। তো এই চিলির কথাই বলা হয়েছে, সেখানে পক্ষী বিজ্ঞানীদের, বিশ্বে যারা যারা পাখি নিয়ে গবেষণা করেন, তাদের একটা কনফারেন্স বা সম্মেলন আছে মিনেসোটাতে। আমেরিকার একটি জায়গা, আমেরিকার একটি রাজ্য, সেই মিনেসোটাতে তার বন্ধু, প্রফেসর শঙ্কুর বন্ধু, তার নাম হলো পক্ষী বিজ্ঞানী তিনি, তার নাম রিউফাস গ্রেনফেল। তাকে তিনি চিঠি লিখে দিয়েছেন যে যদি আমার বায়স বন্ধুটি, বায়স শব্দের অর্থ কাক, এই কাকটাকে যদি আমি সত্যি করে মানুষের বুদ্ধি কিছুটা শেখাতে পারি, আয়ত্ত করাতে পারি, তাহলে তাকে নিয়ে ওই সম্মেলনে আমি যাব এবং ডেমনস্ট্রেশন করব, একটা প্রদর্শনী তাকে দেখাবো, একটা পাখি কীভাবে কী করতে পারে সেটা দেখিয়ে একটা বক্তৃতা করব। এরপরে 4 অক্টোবর করভাস কেন নামকরণ করা হয়েছে? করভাস হলো কাক জাতীয় পাখির ল্যাটিন নাম। কাক জাতীয় পাখির ল্যাটিন নাম। ল্যাটিন আমরা জানি ইন্দো ইউরোপীয় ভাষার অন্যতম একটি ভাষা হলো ল্যাটিন। ল্যাটিন হলো এক অর্থে বলা হয় যে দেবতাদের ভাষা, এরকমও বলা হতো এক সময় যে দেবতাদের ভাষা। বিভিন্ন ধরনের সাহিত্য, বাইবেল ইত্যাদি কিন্তু ল্যাটিন ভাষায় লেখা হয়েছিল এবং লেখা হয়েছে। সেই ল্যাটিন ভাষার কিন্তু কথা বলা হয়েছে। প্রাচীন রোম এবং পার্শ্ববর্তী লাতিউম এলাকাতে কিন্তু এই ভাষাটি প্রচলিত ছিল। আস্তে আস্তে বিভিন্ন জায়গায় এই ভাষাটি ছড়িয়ে পড়েছে। ইউরোপের বিভিন্ন জায়গায় কিন্তু এই ভাষাটি প্রয়োগ বা ব্যবহার দেখা যায়। এই লাতিন ভাষার কথাই কিন্তু বলা হয়েছে। এই ল্যাটিন নাম করভাস হলো কাকজাতীয় পাখির ল্যাটিন নাম। আমার ছাত্রটিকে আমি ওই নামেই ডাকছি, অর্থাৎ করভাস বলেই ডাকছি। নাম ধরে ডাকলে প্রথম দিকে আমার দিকে ফিরে ফিরে চাইতো, আমার দিকে তাকাতো। এখন দেখছি গলা দিয়ে শব্দ করে উত্তর দেয়। এই প্রথম একটা কাককে কানা বলে সে কী এইভাবে ডাকছে, অর্থাৎ জিজ্ঞেস করছে। কণ্ঠস্বরের বিশেষ পরিবর্তন আমি আশা করছি না, অর্থাৎ কাক যে সে কাকের মতোই আওয়াজ করবে। করভাসকে দিয়ে কথা বলানো চলবে না, অর্থাৎ সে কথা বলতে পারবে না। তার বুদ্ধির পরিচয় তার কাজেই প্রকাশ পাবে বলে আমার বিশ্বাস, অর্থাৎ তার কাজের মধ্য দিয়ে তার বুদ্ধির প্রকাশ আমি পাবো, এটাই আমি বিশ্বাস করি। করভাস এখন ইংরেজি শিখছে। বাইরে গিয়ে ডেমনস্ট্রেশন দিতে গেলে এই ভাষাটা প্রয়োজন হবে। ও ট্রেনিংয়ের সময় হলো সকাল 8টা থেকে 9টা। দিনের বেলা বাকি সময়টা ও আমার ঘরের আশেপাশে ঘোরাফেরা করে। সন্ধ্যা হলে এখন রোজই চলে যায় আমার বাগানের উত্তর পশ্চিম কোণের আম গাছটায়। অর্থাৎ করভাসকে ইংরেজি শেখানো হচ্ছে,
কারণ যেহেতু চিলি সান্তিয়াগো শহরে যাওয়া হবে, সেখানে বিশ্বের বিভিন্ন পক্ষী বিশারদ পক্ষী বিজ্ঞানীরা সেখানে আসবেন, সেখানে ডেমনস্ট্রেশন হবে, তাই ইংরেজি ভাষায় সেটা দিতে হবে। ও যদি ইংরেজি না বোঝে তাহলে কিন্তু সেটা সম্ভব হবে না, তাই ওকে ইংরেজি শেখানো হচ্ছে। সকাল 8টা থেকে 9টা পর্যন্ত ওকে ট্রেনিং দেওয়া হয়, তারপরেই সে দিনের বাকি সময়টা ঘরের আশেপাশে ঘোরাফেরা করে, আর সন্ধ্যা হলে যেখানে তার আদি ঠিকানা ছিল সেখানে আম গাছে চলে যায়। নিউটন কর্ভাসকে মেনে নিয়েছে। আজকে একটা ঘটনা ঘটলো, এই নিয়ে একটা প্রশ্ন আসতে পারে যে ঘটনাটা কি। সেটা হলো এমন একটা ঘটনা ঘটলো যা পরে বলা যেতে পারে যে নিউটনের সঙ্গে তার বন্ধুত্বের সম্পর্ক আরও দৃঢ় হবে। তো নিউটন আরাম কেদারায় যখন তিনি বসেছিলেন, অর্থাৎ প্রফেসর শঙ্কু বসেছিলেন আরাম কেদারায়, তখন আরাম কেদারা মানে আর্ম চেয়ার, সেখানে কুণ্ডলি পাকিয়ে, পাশে কুণ্ডলি পাকিয়ে শুয়েছিল। কুণ্ডলি মানে গোল হয়ে শুয়েছিল, গুটিয়ে শুয়েছিল নিউটন বেড়ালটা। কর্ভাসকে পাওয়া যাচ্ছে না। আমি খাতায় নোট লিখছি, এমন সময় হঠাৎ ডানার ঝটপটানি শুনে জানলার দিকে চেয়ে দেখি যে কর্ভাস ঘরে ঢুকেছে এবং তার ঠোঁটে একটি সদ্য কাটা মাছের টুকরো, এক টুকরো মাছ নিয়ে সে চলে এসেছে। কোথা থেকে সে নিয়ে এসেছে সেটা বলা নেই। এবং সেই মাছের টুকরোটা থপ করে সে নিউটনের সামনে দিয়ে, জানলা দিয়ে ঘাড় বেঁকিয়ে এদিক ওদিক দেখতে লাগলো জানলায় ফিরে গিয়ে। অর্থাৎ সে নিউটনের জন্যই মাছের টুকরোটা নিয়ে এসছে। অর্থাৎ বন্ধুত্বের সম্পর্কটাকে আরও দৃঢ় করার জন্য সে নিউটনকে কতটা ভালোবাসে, তার বন্ধুত্বকে কতটা মর্যাদা দেয়, এই জন্য বন্ধুর জন্য সে মাছের টুকরো নিয়ে এসছে। সে জানে যে বিড়াল মাছ খেতে ভালোবাসে। তো গ্রেনফেল আমার চিঠির উত্তর দিয়েছে। গ্রেনফেলকে চিঠি লিখেছিলেন প্রফেসর শঙ্কু, পক্ষীবিজ্ঞানীদের সম্মেলনে আমাকে নিমন্ত্রণ পাঠানোর বন্দোবস্ত করছে, আমি যেন আমার কাকটাকে নিয়ে সান্তিয়াগোতে গিয়ে যথাসময়ে হাজির হই। যাই হোক, 20শে অক্টোবরের কথা এরপরে বলা হচ্ছে। 2 সপ্তাহে অভাবনীয় প্রোগ্রেস হয়েছে। কর্ভাস ঠোঁটে পেন্সিল নিয়ে ইংরেজি কথা সংখ্যা লিখছে, তার প্রচুর উন্নতি হয়েছে। কাগজটা যদি টেবিলের উপর ফেলে দেওয়া হয়, কর্ভাস তার উপর দাঁড়িয়ে লেখে নিজের নাম। ইংরেজিতে সে ক্যাপিটাল অক্ষরে লিখলো কর্ভাস। সহজ যোগ বিয়োগ করতে পারছে, ইংল্যান্ডের রাজধানী কী জিজ্ঞেস করলে সে লিখতে পারছে, আমার পদবি কী সেটাও সে লিখতে পারছে। 3 দিন আগে তাকে মাস বার তারিখ শিখিয়ে দেওয়া হয়েছিল, আজকে কী বার জিজ্ঞেস করা সে ফ্রাইডে লিখলো। খাওয়ার ক্ষেত্রে মানুষের যেরকম বুদ্ধিমত্তা আছে, কর্ভাসেরও সেরকম রয়েছে। একটা পাত্রে রুটি টোস্টের টুকরো আর একটাতে পেয়ারার জেলি ওর সামনে রাখা হয়েছিল। ও সে কী করলো, রুটির টুকরোগুলি মুখে পড়ার আগে প্রতিবারই ঠোঁট দিয়ে খানিকটা পেয়ারার জেলি কিন্তু মাখিয়ে নিল। অর্থাৎ এইভাবে যে মানুষরা খায়, সেই রকম হিউম্যান ইন্টেলিজেন্স এবং হিউম্যান বিহেভিয়ার তার মধ্যে কিন্তু দেখা গেল। এরপরে 22শে অক্টোবর কর্ভাস সাধারণ কাকের থেকে নিজেকে যে আলাদা রাখতে চায় তার স্পষ্ট প্রমাণ আজকে পেলাম। এ থেকে একটা প্রশ্ন আসে এই লাইন থেকে, কি প্রমাণ তিনি পেলেন? যে দুপুরবেলা খুব বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে। 3টে নাগাদ একটা কান ফাটানো বাজ পড়লো। আমার বাগানের বাইরে শিমুল গাছটা থেকে ধোঁয়া বেরোচ্ছিল, অর্থাৎ সেই শিমুল গাছটার উপরেই বাজ পড়েছে। বিকেলে বৃষ্টি থামার পর প্রচণ্ড কাকের কোলাহল, চারদিকে প্রচুর কাক ডাকছে। তল্লাটে যত কাক, এই এরিয়ার মধ্যে যত কাক আছে, সমস্ত কাক ওই মরা গাছের তলায় জড়ো হয়ে হল্লা করছে সেখানে। তো আমার চাকর প্রহ্লাদকে ব্যাপারটা দেখতে পাঠালাম যে কী হয়েছে। সে ফিরে এসে বলল যে বাবু, একটা কাক মারা গেছে, গাছটার নিচে পড়ে আছে, তাই এত চেল্লাচেল্লি। আমরা সাধারণভাবে দেখেছি কোথাও একটা কাক মরলে সমস্ত এরিয়ার তল্লাটের সমস্ত কাক সেখানে কিন্তু জড়ো হয়। তো বাজ পড়ার ফলে কাকের মৃত্যু হয়েছে। কিন্তু আশ্চর্য হলো, কর্ভাস সে কিন্তু ঘর থেকে বেরোয়নি। অর্থাৎ বাকি কাকের যে স্বভাব, সেই স্বভাবটার থেকে সে কিন্তু নিজেকে সরিয়ে নিয়েছে। সে কিন্তু যায়নি, সে যাওয়ার কোনো আগ্রহই দেখায়নি। এক মনে সে পেন্সিল মুখে দিয়ে প্রাইম নাম্বারস, অর্থাৎ মৌলিক সংখ্যা, যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা দিয়ে ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেগুলো হলো মৌলিক সংখ্যা। 2, 3, 4, 5, 7, 11, 13 এই সমস্ত মৌলিক সংখ্যাগুলো সে কিন্তু পেন্সিল দিয়ে লিখছিল। কর্ভাসকে এখন সদর্পে, অর্থাৎ সে যা শিখেছে এর ফলে তাকে কিন্তু বৈজ্ঞানিক মহলে আমি হাজির করাতেই পারি। পাখিকে শিখিয়ে পড়িয়ে খুঁটিনাটি ফরমাস বা খুঁটিনাটি যে আদেশ করা, সেই সমস্ত ফরমাস খাটানোর নানা রকম উদাহরণ কিন্তু পাওয়া যায়। কিন্তু কর্ভাসের মতো এমন শিক্ষিত পাখির নজির পৃথিবীর ইতিহাসে কিন্তু আর কোথাও আমার জানা নেই। অন্বিথন যন্ত্রের প্রয়োজন ফুরিয়ে গেছে, কারণ কর্ভাসের সমস্ত শিক্ষাই সম্পন্ন হয়েছে। অঙ্ক, জ্যামিতি, ইতিহাস, ভূগোল, পদার্থবিদ্যা, রসায়ন সব বিষয় তাকে শিখিয়ে দিয়েছি। যেসব প্রশ্নের উত্তর খুব অল্প শব্দের সাহায্যে দেওয়া যায়, কর্ভাস তা শিখে নিয়েছে। এর মধ্যে প্রায় একটা জিনিস, মানব সুলভ যে হিউম্যান ইন্টেলিজেন্স, মানুষের যে বুদ্ধি, স্বাভাবিক বুদ্ধি, এইটাও কিন্তু আস্তে আস্তে তার মধ্যে জেগে উঠেছে।
একটা ঘটনার কথা এই প্রসঙ্গে প্রফেসর শঙ্কু উল্লেখ করছেন যে সান্তিয়াগো যাব বলে যখন আমি সুটকেসটা গোছাচ্ছিলাম, সুটকেস গোছানো যখন প্রায় শেষ, যখন সুটকেসের চাবিটা লাগাবো, তখন দেখছি সে কর্ভাস সুটকেসের চাবিটা ঠোঁটে নিয়ে চুপটি করে দাঁড়িয়ে আছে। অর্থাৎ সুটকেসটা বন্ধ করার পরে চাবিটার প্রয়োজন আছে, সে কিন্তু আলাদা করে চাবিটা রেখেছে। এর ফলে বোঝা যাচ্ছে যে তার হিউম্যান ইন্টেলিজেন্স বাড়ছে। গ্রেনফেলের একটা চিঠি পেয়েছি, ও সান্তিয়াগো পৌঁছে গেছে। পক্ষীবিজ্ঞানী সম্মেলনের কর্তৃপক্ষ আমার আসার পথ চেয়ে বসে আছেন। তো এর আগে যে সমস্ত এই সম্মেলনে পাখি নিয়ে বক্তৃতা হয়েছে, জ্যান্ত পাখির সাহায্যে উদাহরণ দিয়ে কেউ কিন্তু বক্তৃতা দেয়নি। গত 2 মাসের গবেষণার ফলে পাখির মস্তিষ্কের বিষয়ে, তার ব্রেন সম্বন্ধে আমি যা যা দুর্লভ জ্ঞান সঞ্চয় করেছি সেই নিয়ে একটা প্রবন্ধ লিখেছি। আমি সেটাই পড়ব সেখানে, সেটাই আমার পেপার, সম্মেলনের পেপার। আর প্রতিবাদীরা, অর্থাৎ কেউ যদি সেই বিষয়ে প্রতিবাদ করে, আমার লেখার বিরুদ্ধে প্রতিবাদ করে, তাহলে কিন্তু কর্ভাসকে সামনে রেখে কর্ভাসের প্রদর্শনীর সাহায্যে তাদের মুখ বন্ধ করে দেব। অর্থাৎ আমি যে আবল তাবল কিছুই লিখিনি, আমি যে পুরো বাস্তবসম্মত লেখা লিখেছি কর্ভাসকে প্রেজেন্ট করে, সেটা কিন্তু আমি দেখিয়ে দিতে পারবো। 10ই নভেম্বর দক্ষিণ আমেরিকা যাওয়ার পথে প্লেনে বসে ডায়েরি লিখছি। একটা ঘটনা লেখার আছে, বাড়ি থেকে যখন রওনা হচ্ছি তখন দেখি কর্ভাস খাঁচা থেকে বের হওয়ার জন্য খুব ছটফট করছে। কী ব্যাপার বুঝতে না পেরে খাঁচাটা খুলে দিলাম। সে গিয়ে রাইটিং টেবিলে বসলো। আমি যেখানে বসে লিখি সেখানে ঠোঁট দিয়ে উপরের দেরাজটায়, অর্থাৎ যে ড্রয়ারটা রয়েছে সেই ড্রয়ারটা ভীষণ ব্যস্তভাবে টোকা মারছে। তো ড্রয়ারটা খুলে দেখি আমার পাসপোর্টটা তার মধ্যে রয়ে গেছে। অর্থাৎ পাসপোর্টটা না নিয়েই আমি যাচ্ছিলাম। তো সেই ক্ষেত্রে পাসপোর্টের প্রয়োজনীয়তাটা যে কতটা বেশি সেটা কিন্তু পাখিটা উপলব্ধি করতে পারে বলে প্রফেসর শঙ্কু সেটা বলছেন। কর্ভাসের আরেকটা নতুন ধরনের খাঁচা বানিয়ে নিয়েছি। যে আবহাওয়া কর্ভাসের পক্ষে সবচেয়ে আরামদায়ক, মানে এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে, সেই ক্ষেত্রে ওয়েদার চেঞ্জের জন্য তার কিছু অসুবিধা হতে পারে। সেই জন্য আমি এমন একটা খাঁচা বানিয়েছি যে খাঁচার ভিতরে কৃত্রিম উপায়ে আবহাওয়া একটা নির্দিষ্ট টেম্পারেচার বজায় রাখা যায়। আর পাখির জন্য ভিটামিন দিয়ে হোমিওপ্যাথিক বড়ির মতো মুখরোচক বড়ি, পাখির পক্ষে পুষ্টিকর এমন বড়িও বানিয়ে নিয়েছি। তো প্লেনের যাত্রী এর আগে কেউ কাক দেখেনি, পোষা কাক দেখেনি, তাই কর্ভাসকে দেখে অনেকের মধ্যে কৌতূহল উদ্রেক হলো। অনেক আমার কাক, তার যে কিছু বিশেষত্ব আছে সেগুলো কিন্তু আমি কোনো ব্যক্তিকে, সহযাত্রীদের কাউকেই বলিনি। না হলে তারা কিন্তু অনেক কিছু জানতে চাইবে, অনেক বিষয় সম্বন্ধে আমাকে প্রশ্ন করবে। আর কাক, অর্থাৎ কর্ভাস যে ছিল, যার কথা বলা হয়েছে, সেও কিন্তু সাধারণ কাকের মতোই ব্যবহার করছে, কারণ সে বুঝতে পেরেছিল যে তার মালিক বা প্রফেসর শঙ্কু কিন্তু জানাতে চান না ওই সমস্ত সহযাত্রীদের যে তার কাকটা স্পেশাল। যাই হোক, এবার 14ই নভেম্বরের ঘটনা। হোটেল এক্সেলসিয়ার সান্তিয়াগোতে পৌঁছানো হয়েছে রাত 11টা। 2 দিন খুব ব্যস্ত ছিলাম দেখে ডায়েরি লিখতে পারিনি। যে বক্তৃতাটা দেওয়া হলো সেই সম্পর্কে একটু বলে নিই। তিনি বলছেন যে একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। কর্ভাস সহ আমার যে বক্তৃতার, সেটা অ্যানাদার ফেদার ইন মাই ক্যাপ, অর্থাৎ আমার যে খ্যাতি, আমি যা যা খ্যাতি সঞ্চয় করেছি জীবনে, তার মধ্যে আরেকটা সংযোজন, আমার খ্যাতির মধ্যে আরেকটা সংযোজন, আমার টুপিতে যেন আরেকটা নতুন পালকের সংযোজন, এটাই বলা হয়েছে। লেখাটা পড়তে 8 ঘন্টা লেগেছিল। তারপর কর্ভাসকে নিয়ে ডেমনস্ট্রেশন বা তার প্রদর্শনী হলো 1 ঘন্টার উপর। আমি মঞ্চে উঠে কর্ভাসকে খাঁচা থেকে বের করে টেবিলের উপর ছেড়ে দিয়েছিলাম। প্রকাণ্ড লম্বা মেহগনি কাঠের টেবিল, তার পিছনে লাইন করে সম্মেলনে যারা কর্তৃপক্ষ তারা বসেছেন। আমি এক পাশে মাইক্রোফোনে আমার যে প্রবন্ধটা আমি লিখে নিয়ে গেছিলাম সেটা পড়ছি। পড়া যতক্ষণ চলল কর্ভাস কিন্তু এক মনে সে শুনেছে, এক পাও সে নড়েনি। ঘাড় কাত করে সে মানুষের মতোই সে শুনেছে, মাঝে মাঝে মাথা উপর নিচু করেছে, যেভাবে মানুষ বোঝার ভাব করে, অর্থাৎ মানুষ যে বুঝতে পারে সেটা যে বোঝায়। গভীর মনোযোগ দিয়ে আমার কথা শুনেছে, কথা বুঝতেও পারছে। তো বক্তৃতা শেষ হওয়ার পর চারদিক থেকে করধ্বনি, মানে হাততালি হয়েছে। তার সাথে কাঠঠোকরা যেমন আওয়াজ করে সেরকম একটা আওয়াজ শুনতে পেলাম। টেবিলের দিকে চেয়ে দেখি কর্ভাস তার ঠোঁট দিয়ে হাততালির সাথে মিল রেখে, তাল মিলিয়ে সে কিন্তু টেবিলের ওপর ঠুকে চলেছে, অর্থাৎ ঠোঁট তালি দিয়ে চলেছে। ডেমনস্ট্রেশনের সময় অবশ্য কর্ভাসের কোনো বিরাম ছিল না, অর্থাৎ কর্ভাসকে যখন ডেমনস্ট্রেশন দেওয়ানো হলো, পরপর যা করতে বললাম সে কিন্তু কোথাও থামেনি। 2 মাসে যা যা শিখেছে সবই কিন্তু সম্মেলনের যারা অভ্যাগত ছিল, অর্থাৎ যারা এসেছিল তাদের সামনে উপস্থিত করে তাক লাগিয়ে দিয়েছে, অর্থাৎ একেবারে চমকে দিয়েছে। সবাই এক বাক্যে স্বীকার করেছে যে পাখির মস্তিষ্কে, পাখির মাথায় মানুষের জ্ঞান বুদ্ধি এভাবে প্রবেশ করতে পারে কেউ কল্পনা করতে পারেনি। আর এখানকার যে কাগজ, কোরিয়েরে দেল সান্তিয়াগো বলে একটি পেপার,
তার সান্ধ্য সংস্করণ অর্থাৎ সন্ধ্যাবেলায় তার যে এডিশনটা বেরোয় সেখানে কিন্তু করভাসের খবর বেরিয়েছে না শুধু, তার একদম প্রথম পাতায় তার খবর বেরিয়েছে, আর তার সাথে পেন্সিল মুখে করভাসের একটা ছবিও বেরিয়েছে। অর্থাৎ করভাস কিন্তু এই এলাকায় আস্তে আস্তে খুব পপুলার হয়ে যাবে, সারা বিশ্বে তার খবর ছড়িয়ে যাবে। মিটিংয়ের পর গ্রেনফেল ও সম্মেলনের যিনি চেয়ারম্যান, তার নাম হলো কোভারুভিয়াস, সিনিয়র কোভারুভিয়াস, তার সঙ্গে সান্তিয়াগো শহরটা কেমন সেটা দেখতে গিয়েছিলাম। তো জনবহুল প্রচুর মানুষের এখানে ভিড়। পূর্ব দিকে আন্দিজ পর্বতশ্রেণী, যেটি দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে উপকূল বরাবর একটা পর্বতশ্রেণী, বেশ 7,000 কিলোমিটার প্রশস্ত, 7,000 কিলোমিটার দীর্ঘ এই পর্বতশ্রেণী। এবং আর্জেন্টিনাও দক্ষিণ আমেরিকার একটি দেশ। আর্জেন্টিনা, তার কথা তোমরা জানো, ফুটবলের অন্যতম জায়গা আর্জেন্টিনা, মারাদোনার শহর, মারাদোনার দেশ। সে আর্জেন্টিনার মধ্যে প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে। চিলি ও আর্জেন্টিনার মধ্যে আন্দিজ পর্বতশ্রেণী তার মাঝে দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ মাঝখানে রয়েছে। ঘণ্টাখানেক ঘোরার পর কোভারুভিয়াস বললেন যে সম্মেলনের প্রোগ্রামে দেখে থাকবে অতিথিদের জন্য আমরা নানা রকম আমোদ প্রমোদের আয়োজন করেছি, অর্থাৎ যারা এই সম্মেলনে আসছে তাদের এন্টারটেনমেন্টের নানা ব্যবস্থা আমি রেখেছি। তার মধ্যে বিকেলবেলায় তোমাকে উপস্থিত থাকতে আমি অনুরোধ করছি। এখানকার একজন জাদুকর, চিলিয়ান জাদুকর, তিনি খেলা দেখাবেন তোমাদের অনারে, অর্থাৎ তোমাদের খাতিরে। তার নাম আর্গাস। এর বিশেষত্ব যে উনি নানা ধরনের পাখি নিয়ে খেলা দেখান। তোমরা যদি যেতে চাও তো যেতে পারো। তো ব্যাপারটা শুনে খুব কৌতূহল হলো, তাই আমি আর গ্রেনফেল বিকেলে এখানকার প্লাজা থিয়েটারে আর্গাসের ম্যাজিক দেখতে গিয়েছিলাম। লোকটা নানা রকম পাখি, হাঁস, কাকাতুয়া, পায়রা, মোরগ, সারস পাখি, হামিং বার্ড, এক ধরনের পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম পাখি হামিং বার্ড, তার একসাথে দল বেঁধে এরা ওড়ে, তো এই জন্য একটা আওয়াজ হয়, তার থেকেই পাখিটার নামকরণ হয়েছে। আমি ছবিতে দিয়ে দিচ্ছি যে হামিং বার্ড দেখতে কেমন হয়, তোমরা কিন্তু দেখে নিতে পারো যে হামিং বার্ড দেখতে কেমন হয়। এরা কিন্তু খুব ছোট আকারের পাখি, হামিং বার্ড। আওয়াজ হয় দেখে এদের নামকরণ এরকম কিন্তু করা হয়েছে। হামিং বার্ডের নামকরণ এমন করা হয়েছে কারণ প্রচুর ডানা ঝাপটায় এরা, এই ডানা ঝাপটানোর আওয়াজ হয়। যাই হোক, সেই হামিং বার্ড প্রত্যেকটা জিনিস নিয়ে সে কিন্তু নানা ধরনের পাখি নিয়ে খেলা দেখায়। সমস্ত পাখিকে সে স্কিল্ড, মানে তার দক্ষতার নিয়ে এসেছে, সে ভালোভাবে ট্রেনিং দিয়েছে। কিন্তু করভাস যা পারে তার কাছে কিন্তু এই সমস্ত পাখি তার ধারের কাছেও আসে না। পাখির চেয়ে আমার বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে এই জাদুকর ব্যক্তিটিকে। তার কিছু বিশেষত্ব, তার কিছু বর্ণনা এখানে প্রফেসর শঙ্কু দিয়েছেন। টিয়া পাখির মতো নাক, মাঝখানে সিথি করা, টান করে পিছনে আঁচড়ানো, গ্রামোফোন রেকর্ডের মতো চকচকে চুল। গ্রামোফোন কোম্পানির রেকর্ড, একসময় এই রেকর্ড বাজানো হতো, এখন আর সেই জিনিসটা নেই। তোমরা হয়তো অনেকের ধারণা নেই গ্রামোফোন এই কোম্পানির রেকর্ড কীরকম হয়। সিডি ডিস্কের মতো, ছবি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো সেখান থেকে। যাই হোক, চোখে মাইনাস পাওয়ারের চশমা, তার কাঁচ এত পুরু, এত মোটা যে মণি দুটোকে তীক্ষ্ণ বিন্দুর মতো দেখায়, মণিগুলোকে দেখাই যায় না। লম্বায় লোকটা 6 ফুটের ওপর, চকচকে কালো কোটের আস্তিনের ভেতর, কালো কোট পরে, তার আস্তিন মানে হাতা, কোটের হাতা বা জামার হাতাকে আস্তিন বলে। সরু শীর্ণ ফ্যাকাশে হাত, অর্থাৎ খুব রোগা লোকটি। তার হাত দুটো বেরিয়ে থাকে, হাতের বিভিন্ন ভঙ্গিমায় দর্শকদের সে হিপনোটাইজ করে, সম্মোহিত করে। জাদু খেলা মানে তো হিপনোটাইজ করা, দর্শককে একটা সম্মোহন করে দেয় এবং তারা যা দেখে সেটা কিন্তু সম্পূর্ণ ভুল জিনিস দেখে আর কি। জাদু খুব উঁচু দরের না হলেও জাদুকরের চেহারা এবং হাবভাব, যেভাবে সে খেলাগুলোর প্রদর্শনী করে, তাতে বেশ মজা লাগে, পয়সা উঠে যায়, অর্থাৎ পয়সা উসুল হয়ে যায়। তো আমি শো দেখে হল থেকে বেরোবার সময় গ্রেনফেলকে হাসির ছলে আমি বললাম, আমাদের যেমন আর্গাসের ম্যাজিক দেখালাম সেইভাবে যদি আর্গাসকেও করভাসের খেলা দেখাতে পারতাম বেশ ভালো হতো। তো রাত 9টায় ডিনার, এবং তারপর অতি উপাদেয় খুব সুন্দর চিলিয়ান কফি, এই চিলির একটা স্পেশাল ব্যাপার আর কি এই কফি। সেই কফি খেয়ে গ্রেনফেলের সঙ্গে হোটেলের বাগানে কিছুক্ষণ কাটিয়ে সবেমাত্র ঘরে এসে বাতি নিভিয়ে বিছানায় শুয়েছি। তো এমন সময় টেলিফোনটা বেজে উঠল। রিসেপশন থেকে টেলিফোন কানেকশান করে দেওয়া হয়েছে। তো অবাক হয়ে অন্ধকারে রিসিভারটা তুলে নিয়ে শুনলাম জিজ্ঞেস করা হচ্ছে, সিনিয়র শঙ্কু? আমি বললাম হ্যাঁ। তো রিসেপশন থেকে বলছি, আপনাকে অসময়ে এই রাত্রে বিরক্ত করার জন্য আমি দুঃখিত। তো একজন ভদ্রলোক এসেছেন, তিনি আপনার সঙ্গে দেখা করতে চান। তো আমি সারাদিন নানা পরিশ্রমে ক্লান্ত, তো ভদ্রলোক, তাই আমি বললাম যে রিসেপশনিস্ট যিনি রয়েছেন তাকে বললাম যে কালকে সকালে যদি টেলিফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট করে আমার সঙ্গে দেখা করেন তো ভালো হয়। আর নিশ্চয়ই কোনো রিপোর্টার, সারাদিন ধরে প্রচুর রিপোর্টারকে ইন্টারভিউ দিয়েছে, সাংবাদিককে ইন্টারভিউ দিতে হয়েছে, আর তারা এমন প্রশ্ন করে যাতে রীতিমতো
মানুষ অসহিষ্ণু হয়ে যাবে, অর্থাৎ ধৈর্য হারাবে। আমার মতো ঠান্ডা মেজাজের মানুষও অসহিষ্ণু হয়ে পড়তে হয়। একজন সরাসরি জিজ্ঞেস করেছিল যে ভারতবর্ষে গরুকে যেমন পুজো করা হয় কাককেও পুজো করা হয় নাকি, নাহলে আমি কাক নিয়ে কেন খেলা দেখাচ্ছি আর কি, এরকম ব্যাপার। তো রিসেপশন লোকটির সাথে কথা বলে বললো যে সিনিয়র শঙ্কু, ভদ্রলোক বলছেন তিনি 5 মিনিটের বেশি সময় নেবেন না আমার কাছ থেকে, তিনি 5 মিনিট সময় চাইছেন, সকালে ওনার অন্য একটা ব্যস্ততা আছে, এনগেজমেন্ট আছে। বললাম যিনি এসেছেন তিনি কি সংবাদপত্রের লোক, পেপারের লোক? আগে না, ইনি হলেন বিখ্যাত চিলিয়ান জাদুকর আরগাস, অর্থাৎ যে আরগাসের কথা বলা হয়েছে সে আরগাস কিন্তু প্রফেসর শঙ্কুর সঙ্গে দেখা করতে এসেছে। নামটা শুনে বাধ্য হয়ে ভদ্রলোককে উপরে আসতে বলতে হলো। বিছানায় পাশের টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে দিলাম। 3 মিনিট পরে কলিং বেল বেজে উঠলো। দরজা খুলে যাকে দেখলাম, যাকে মনে হয়েছিল 6 ফুট, সে কিন্তু 6 ফুটেরও বেশি লম্বা। এমন মানুষ আমি আগে কখনোই দেখিনি। বিলিতি কায়দায় একদম সামনে ঝুঁকে নমস্কার যখন করছে তখনও আমার যে হাইট তার থেকে 6 ইঞ্চি লম্বা রয়ে গেলেন তখনও। ভদ্রলোককে ঘরে আসতে বললাম। স্টেজের পোশাক ছেড়ে তিনি এখন সাধারণ স্যুট পরে এসেছেন, সেই স্যুটের রঙও যদিও কালো। ঘরে ঢোকার পর লক্ষ্য করলাম কোটের পকেটে কোরিয়ারে দেল সান্তিয়াগো যে পেপারটার কথা বলা হয়েছে সেই পেপারের একটা কপি তিনি কিন্তু নিয়ে এসেছেন। তো আর চেয়ারে বসার পর তার ম্যাজিকের তারিফ করে বললাম, যতদূর মনে পড়ে যে গ্রিক উপকথায়, গ্রিকদের যে রূপকথার গল্পে আরগাস নামে একজন কীর্তিমান পুরুষের কথা, একজন ব্যক্তির কথা কিন্তু আমি পড়েছি। সে আরগাসের সারা শরীরে সহস্র চোখ, মানে 1000খানা চোখ রয়েছে। একজন জাদুকরের পক্ষে নামটা বেশ মানানসই। তিনি 1000 চোখে মানুষের গতিবিধি দেখেন। সেই ক্ষেত্রে আরগাস নামটা বেশ ভালো। আরগাস মৃদু হেসে বলল, সে কীর্তিমান পুরুষটির সঙ্গে পাখির একটা সম্পর্ক আছে, সেটা নিশ্চয়ই জানেন বা মনে পড়ছে। আমি বললাম, হ্যাঁ, গ্রিক দেবী হেরা আরগাসের চোখগুলো তুলে ময়ূরের পুচ্ছে বসিয়ে দিয়েছিলেন। আমরা যে ময়ূরের যেরকম পুচ্ছ দেখি বা তার যে পাখনা দেখি, সেক্ষেত্রে মনে হয় যে সারা গায়ে যেন চোখ রয়েছে। তো ময়ূরের লেজে চাকা চাকা দাগ। কিন্তু আমার কৌতূহল হচ্ছে আপনার চোখ সম্পর্কে। কত পাওয়ার আপনার চশমার? -20। তবে তাতে কিছু এসে যায় না, আমার পাখিগুলো কোনোটাই চশমার প্রয়োজন হয় না। তিনি একটু রসিকতা করে বললেন যে আমার পাখিগুলো তাতে কিন্তু খেলা দেখাতে অসুবিধা হয় না। তো নিজের রসিকতায় তিনি অট্টহাস্য বা জোর গলায় হাসতে লাগলেন। কিন্তু হাসি ফুরোবার আগে ভদ্রলোক হঠাৎ মুখ হা অবস্থাতেই থেকে গেলেন, কারণ তার চোখ গেছে আমার ঘরের তাকে রাখা প্লাস্টিকের খাঁচার দিকে। করবাস ঘুমিয়ে পড়েছিল। এখন দেখছি জাদুকরের অট্টহাসিতে তার ঘুমটা ভেঙে গেছে। সে দিব্যি ড্যাব ড্যাব করে আগন্তুকের দিকে, অর্থাৎ যে এসেছে, যাকে আগে দেখা যায়নি তাকেই বলে আগন্তুক। অপরিচিত ব্যক্তিকে আগন্তুক বলা হয়। সে আগন্তুকের দিকে সে কিন্তু তাকিয়ে আছে। আরগাস মুখ হা অবস্থাতেই চেয়ার ছেড়ে উঠে খাঁচার দিকে এগিয়ে গেলেন। তারপর মিনিট খানেক ধরে করভাসের দিকে চেয়ে বললেন, আর সন্ধ্যার কাগজের বিষয় পড়ে অবধি আপনার সাথে দেখা করার জন্য আমি উদ্গ্রীব হয়ে আছি। অর্থাৎ প্রবলভাবে আমি কিভাবে দেখা করব তার জন্য পাগল হয়ে রয়েছি, এই অর্থে উদ্গ্রীব হয়ে রয়েছি, এটা বলা হয়েছে, উৎসুক হয়ে থাকা। তো আপনার বক্তৃতা শোনা সৌভাগ্য আমার হয়নি। আমি পক্ষী বিজ্ঞানী নই, কিন্তু পাখিদের শিক্ষা দিয়ে থাকি। ভদ্রলোক চিন্তিতভাবে ফিরে এসে চেয়ারে বসলেন। তারপর বললেন, বেশ বুঝতে পারছি আপনার ক্লান্ত, সারাদিন অনেক পরিশ্রম হয়েছে, কিন্তু তাও অনুরোধ করছি যে ওর কোনো একটা খাঁচা থেকে যদি বার করেন, ওর বুদ্ধির নমুনা যদি একটু দেখতে পাই। আমি বললাম যে আমি শুধু ক্লান্ত নই, আমার পাখিটাও ক্লান্ত। ঠিক আছে, আমার খাঁচার দরজা খুলে দিচ্ছি। এবার সম্পূর্ণ নির্ভর করবে ওর মুডের ওপর, ওর মেজাজের ওপর। ও যদি আপনাকে কোনো কিছু বিশেষত্ব কিছু দেখাতে চায় তো ঠিক আছে, আমি জোর করে ওর ইচ্ছার বিরুদ্ধে কিছু করাবো না। বেশ, তো তাই হোক। খাঁচার দরজা খুলে দিলাম। করভাস বেরিয়ে এসে ডানার 3 ঝাপটায় আমার খাটের পাশে টেবিলে এসে ঠোঁটের এক অব্যর্থ ঠোকরে ল্যাম্পটা নিভিয়ে দিল। অর্থাৎ সে ল্যাম্পটা বন্ধ করে দিল। এটা বোঝাতে চাইল যে সে ক্লান্ত, সেও এখন ঘুমোতে চায়, সে কোনো রকম কিছু খেলা দেখাতে পারবে না। এর মাধ্যমে এই জিনিসটাও বোঝানো গেল, তার যে একটা বুদ্ধিমত্তারও পরিচয় পাওয়া গেল, সেটা কিন্তু আরগাস বুঝতে পারবে। ঘর এখন অন্ধকার। জানলা দিয়ে রাস্তার উল্টো দিকে হোটেল মেট্রোপোলে জ্বলানে বা সবুজ নিয়ন এক ধরনের নিষ্ক্রিয় গ্যাস, সেই নিয়নের আলোর কথা বলা হয়েছে। তার ফিকে আলো প্রবেশ করছে। আমি চুপ। করভাস ডানা ঝটপটিয়ে গিয়ে খাঁচায় ঢুকে ঠোঁট দিয়ে টেনে দরজা বন্ধ করে দিল। তো আরগাসের মুখের ওপর তখন সবুজ আলো নিয়নের তালে তালে জ্বলছে, নিভছে। তার চশমা, সোনার চশমার পুরু কাচের ভেতর সাপের মতো চোখ, সবুজ আলোয় আরও বেশি সাপের মতো মনে হচ্ছে। বেশ বুঝতে পারছি সে অবাক, হতভম্ব। হঠাৎ করে এরকম কি হলো? পাখিটার তো বেশ বুদ্ধি। বেশ বুঝতে পারছি করভাস ঘরের বাতি নিভিয়ে তার মনের ভাবটা প্রকাশ করলো, সেটা আরগাসের বুঝতে বাকি নেই যে করভাস কী বোঝাতে চাইছে। করভাস এখন বিশ্রাম চাইছে। সে চায় না ঘরে আলো জ্বলে, সে অন্ধকার চায়, অন্ধকারে ঘুমোতে চায়। আর আরগাস তার সরু গোফের নিচে ঠোঁটের ফাঁক দিয়ে একটা ফিসফিসে শব্দ উচ্চারিত হলো, ম্যানিফিকো, অর্থাৎ চমকপ্রদ, অবিশ্বাস্য একটা ব্যাপার, অসামান্য একটা ঘটনা যেন করভাসের কাছ থেকে সে
পেল, তার নিদর্শন সে পেল। সে তার হাত দুটো তালির ভঙ্গিতে থুতনির সামনে এনে জড়ো করেছে। লক্ষ্য করলাম তার নখগুলো অস্বাভাবিক রকম লম্বা এবং চকচকে। সে নখে নেল পালিশ মাখে, এতে বোঝা যাচ্ছে রুপোলি পালিশ। তার ফলে মঞ্চের স্পটলাইট যখন তার উপরে এসে পড়ে তখন আঙুলের খেলা বেশ ভালো জমে, ভালোভাবে সে লোককে সম্মোহিত করতে পারে। যাই হোক, সেই রূপোলি নখে এখন বারবার বাইরের সবুজ নিয়নের আলো প্রতিফলিত হচ্ছে। সে বলল, আই ওয়ান্ট দ্যাট ক্রো। ফিসফিসে শুকনো গলায় ইংরেজিতে আরগাসের কথা বোঝা গেল, অর্থাৎ সে বলতে চাইছে এই পাখিটা তার চাই। এতক্ষণ সে স্প্যানিশ ভাষায় কথা বলছিল, তাই আমার কথাগুলো লিখতে গিয়ে বুঝতে পারছি একটা নগ্ন নির্লজ্জ লোভের ইঙ্গিতে সে পড়ছে, কিন্তু আসলে আরগাসের কণ্ঠস্বরে অনুনয় ছিল। তখন কিন্তু সে অনুনয় করছিল, এই পাখিটা আমাকে দাও আর কি, এরকম ব্যাপার। জোর করে সে কেড়ে নেবে এরকম ভাবনাটা তার ছিল না, বা কথার মধ্যে সেটা প্রকাশ পায়নি প্রথমত। আবার সেই কথাটি বলল। আমি চুপ করে তার দিকে চেয়ে রইলাম, কিন্তু কিছু বলার দরকার নেই। আরও কি বলতে চায় লোকটা, দেখা যাক। আরগাস এতক্ষণ জানলার দিকে চেয়েছিল, এবার সে আমার দিকে দৃষ্টি ফেরালো। সেই অন্ধকার আর সবুজ আলোর খেলায় বেশ অদ্ভুত লাগছিল। এটাও যেন একটা ভেলকি, বা এটাও যেন একটা জাদু। লোকটা এই আছে এই নেই। আরগাসের লম্বা আঙুলগুলো নড়ে চড়ে উঠল, এখন তার নিজের দিকে ইঙ্গিত করছে। এবার প্রফেসর শঙ্কুকে সে সম্মোহিত করার চেষ্টা করবে। সে বলছে, আমাকে দেখো প্রফেসর, আমি আরগাস, আমি বিশ্বের সেরা জাদুকর। আমেরিকায় প্রতিটি শহরের প্রতিটি জাদুপ্রিয় লোক আমাকে চেনে। ছেলে বুড়ো মেয়ে পুরুষ সবাই চেনে। আগামী মাসে আমি পৃথিবী ভ্রমণে বেরোচ্ছি, জানো। আমার পরিচিতি এত বাড়ছে, আমি রোমে যাব, ইতালির রাজধানী যে শহর ভ্যাটিকান সিটি যেখানে অবস্থিত, মাদ্রিদ স্পেনের রাজধানী, প্যারিস ফ্রান্সের রাজধানী শহর, লন্ডন ইংল্যান্ডের রাজধানী, এই সমস্ত জায়গায় আমি যাব। এথেন্সে যাব আমি, গ্রিসের রাজধানী, আর স্টকহোম যেটা হলো সুইডেনের রাজধানী, টোকিও জাপানের রাজধানী, অর্থাৎ বিশ্বের সমস্ত জায়গা, হংকং চীনের সাথে সম্পর্কযুক্ত চীনের একটা প্রজাতন্ত্রের একটি প্রশাসনিক অঞ্চল হলো এই হংকং। সেই সমস্ত জায়গায় যাব। আমার খ্যাতি আরও বাড়বে, সারা বিশ্ব জুড়ে আমি পপুলার হয়ে যাচ্ছি। কিন্তু আমার চমকপ্রদ ম্যাজিক আরও সহস্রগুণে চমকপ্রদ হবে কিভাবে জানো, যদি আমি এই ইন্ডিয়ান ক্রোটা, ভারতীয় কাকটাকে পাই। আমাকে ওটাকে আমার চাই, সে বলতে লাগলো। আরগাস ফিসফিসে কথার সঙ্গে সঙ্গে হাতটা আমার চোখের সামনে নাচছে, সাপের ফোনার মতো আঙুলগুলো দোলাচ্ছে, নখগুলো সবুজ আলো চকচক করছে। আমি মনে মনে হাসলাম যে আমাকে সম্মোহিত করার চেষ্টা করছো, কিন্তু তোমার কার্যসিদ্ধ হবে না। হিপনোটাইজ আমাকে করতে পারবে না। যদি সে পারতো তাহলে আমাকে তো হিপনোটাইজ করতো, আর আরগাসও সে নিয়ে চলে যেত। আমাকে যে হিপনোটাইজ করা সহজ হবে না। এবার কিন্তু জাদুঘর বুঝল। আমি বললাম, মিস্টার আরগাস, আপনি শুধু বৃথা বাক্য ব্যয় করছেন, শুধু কথা বাড়াচ্ছেন। আমাকে সম্মোহিত করার চেষ্টাও বৃথা। আপনাকে আমি অনুরোধ করছি, আপনি যে অনুরোধ করছেন সেটা আমার পক্ষে রাখা সম্ভব নয়। আমি করভাসকে দিতে পারবো না। করভাস তো আমার শুধু ছাত্র নয়, আমার সন্তানের মতো আমি তাকে রেখেছি। সে আমার বন্ধু, আমার অক্লান্ত পরিশ্রম ও গবেষণার ফসল। তা প্রফেসর বলে আরগাসের কণ্ঠস্বর আরও বেশি তীব্র জোরালো হলো, কিন্তু পরক্ষণে সে আবার গলা নামিয়ে নিল। সে বলল, প্রফেসর, তুমি কি জানো যে আমি ক্রোড়পতি, আমি কোটিপতি। শহরের পূব দিকে আমার একটা 50 কামরা বিশিষ্ট 50খানা ঘর আছে, এরকম একটা প্রাসাদ রয়েছে। সেটা কি তুমি জানো? আমার বাড়িতে 26 জন চাকর, আমার 4টে ক্যাডিল্যাক গাড়ি, এক ধরনের গাড়ি ক্যাডিল্যাক গাড়ি, একটা সময় মানে প্রায় 100 বছরের পুরনো এই গাড়িটি। বর্তমানে এই গাড়িটি আমেরিকান কোম্পানি তৈরি করে। একটা ছবি দিয়ে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। তো এসব কি তুমি জানো? খরচের তোয়াক্কা আমি করি না প্রফেসর। এই পাখির জন্য তোমার যদি টাকা দরকার হয়, আমি এখনই তোমাকে 10,000 এসকুডো চিলিয়ান মুদ্রা, 10,000 এসকুডো তখন হয়তো অনেক টাকা, তো সেটা আমি কিন্তু দিতে পারি। 10,000 এসকুডো মানে প্রায় 15,000 টাকা সেই সময়। আরগাস জানে না যে সে যেমন খরচের তোয়াক্কা করে না, সে কিন্তু নিজেকে নিয়ে গর্ব করছে, তার ক্ষমতা সে জাহির করছে, তার যে প্রভাব প্রতিপত্তি, টাকা পয়সা আছে প্রচুর, সেটা বোঝাচ্ছে। কিন্তু আমি টাকা পয়সার মায়া করি না, আমিও তেমনি টাকা পয়সার তোয়াক্কা করি না, সে কথাটা তাকে বললাম। আরগাস এবার একটা শেষ চেষ্টা করলো। তুমি তো ভারতীয়, তুমি কি অলৌকিক যোগাযোগের বিশ্বাস করো না? ভেবে দেখো তো, আরগাস, করভাস, অর্থাৎ এই পাখির নামের সঙ্গে আমার নামের কত মিল। কাকের নামকরণ হয়েছে আমার জন্য, সেটা কি তুমি বুঝতে পারছো না প্রফেসর? তা কাক আর আমি তো অভিন্ন। আমি আর ধৈর্য ধরতে পারলাম না এরকম বোগাস কথা শুনে। চেয়ার ছেড়ে উঠে পড়ে বললাম, মিস্টার আরগাস, তোমার গাড়ি বাড়ি খ্যাতি অর্থ তুমি নিজের কাছে রাখো।
করভাস আমার কাছেই থাকবে। আর ওর শিক্ষা এখনও শেষ হয়নি, ওর ট্রেনিং এখনও কমপ্লিট হয়নি, এখনও অনেক কাজ বাকি আছে ওর সঙ্গে আমার। আমি আজ ক্লান্ত। করভাস, তুমি 5 মিনিট সময় চেয়েছিলে, আমি তোমাকে 20 মিনিট দিয়েছি, আর দিতে পারছি না। আমি এখন ঘুমোবো, আমার পাখিও ঘুমোবে, সুতরাং গুড নাইট, তুমি যেতে পারো। তো আমার কথাগুলো শুনে তার মুখে একটা হতাশার ছাপ দেখে আমার মনে মনে একটু অনুকম্পা বা তার প্রতি একটু দরদ হলেও সেটাকে একদমই আমল দিতে চাইলাম না। আরগাস আবার বিলেতি কায়দায় মাথা নুয়ে স্প্যানিশ ভাষায় গুড নাইট জানিয়ে আমার ঘর থেকে বেরিয়ে গেল। আর যখন দেখলো কোনো উপায় নেই, দরজা বন্ধ করে খাঁচার কাছে গিয়ে দেখি করভাস এখনও জেগে আছে। আমি যেতেই সে ঠোঁট ফাঁক করে একটা শব্দ উচ্চারণ করলো, কে? এবং শব্দটাকে একটা জিজ্ঞাসা আছে, সেটা তার বলার সুরেই বোঝা গেল, অর্থাৎ সে জানতে চায় এটা কে এসেছিল। আমি বললাম, একটা পাগলা জাদুকর, টাকার গরম বড্ড বেশি, তোমাকে চাইতে এসেছিল, অর্থাৎ তুমি যাতে ওর সাথে যাও, ও তোমাকে নেবে। আমি না করে দিয়েছি, সুতরাং তুমি নিশ্চিন্তে ঘুমোতে পারো। যাই হোক, এরপর 16ই নভেম্বরের ঘটনাক্রম। তো ভেবেছিলাম কালকের ঘটনা কালকে লিখে রাখবো, কিন্তু বিভীষিকার ঘোর কাটতে সারা রাত লেগে গেল। তো কাল সকালটা যেভাবে শুরু হয়েছিল, তাই বিপদের কোনো পূর্বাভাস পাইনি যে আজকে এরকম একটা বিপদ ঘটতে পারে। সকালে সম্মেলনের বৈঠক ছিল, তার মধ্যে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে একজন জাপানি পক্ষী বিজ্ঞানী তোমাসাকা মোরিমোতো, তিনি একটা বক্তব্য রেখেছিলেন। ঘোর ক্লান্তিকর ভাষণ, ভালোই লাগছিল না তার বক্তব্য, একঘেয়ে হচ্ছিল। করভাসকে নিয়ে গেছিলাম সেই ভাষণ শুনতে। 1 ঘন্টা বক্তৃতা দেওয়ার পরে তিনি খেই হারিয়ে ফেলেছেন, অর্থাৎ কী বলবেন আর ভেবে উঠতে পারছেন না, আমতা আমতা করছিলেন, অর্থাৎ কী বলবেন ভেবে উঠতে পারছিলেন না। এমন সময় করভাস হঠাৎ চেয়ারের হাতলে সশব্দে ঠোঁটতালি আরম্ভ করে দিল। তার এই অবস্থায় তিনি আমতা আমতা করছেন, অর্থাৎ যখন আর ভাষা হারিয়ে ফেলেছেন, তখন করভাস তাকে ব্যঙ্গ করেই একরকম তালি দেওয়া শুরু করলো, অর্থাৎ যেন শেষ হয়ে গেছে, এটাই সবাই বুঝবে। তো হলের সবাই কিন্তু এতে হো হো করে হেসে উঠল। এবং আমি যেহেতু পাখিটার মালিক, বা আমি যেহেতু পাখিটাকে নিয়ে গেছি, তাই পাখির এই কর্মকাণ্ডের ফলে সমস্ত দায় আমার উপরে এসে পড়ে। এজন্য আমি বেশ অপ্রস্তুত হয়ে পড়লাম, বেশ আমার লজ্জিত বোধ হলো। দুপুরে আমাদের হোটেলের সম্মেলনে কয়েকজন ডেলিগেট বা প্রতিনিধির সঙ্গে দুপুরে লাঞ্চ ছিল। সেখানে যাওয়ার আগে আমি আমার 71 নম্বর ঘরে এসে করভাসকে খাঁচায় খাবার দিয়ে বললাম, তুমি থাকো, আমি খেয়ে আসছি। তো করভাস বাধ্য হয়ে রয়ে গেল ঘরে, আপত্তি করলো না। লাঞ্চ শেষে যখন এসেছি তখন 2:30। দরজায় যে চাবি লাগিয়ে ঘরে ঢুকবো দেখছি সেটার প্রয়োজন হবে না, কারণ দরজা খোলা, দরজা কেউ খুলে ভেতরে প্রবেশ করেছে। স্বাভাবিকভাবে একটা চরম বিপদের আশঙ্কা আমি করলাম, কারণ দরজা কে খুলতে পারে এবং কিসের জন্য খুলতে পারে সেটা বুঝেছি, যে নিশ্চয়ই আমার পাখিটা চুরি হয়ে গেছে। ঘরে ঢুকে দেখি হ্যাঁ, খাঁচা সমেত করভাস উধাও হয়ে গেছে। আবার ঝড়ের মতো ঘরের থেকে বাইরে বেরোলাম। রুম বয় যারা রয়েছে তাদের ঘরের দিকে গেলাম। সে ঘরে দেখি যে রুম বয় দুজনই পাথরের মতো দাঁড়িয়ে আছে, অর্থাৎ তারা সম্মোহিত হয়ে রয়েছে। তাদের চোখের চাউনি থেকে বোঝা গেল যে তাদের হিপনোটাইজ করা হয়েছে। 107 নম্বর ঘরে গ্রেনফেলের কাছে গেলাম, সমস্ত ব্যাপারটা বলে দুজন শটান গিয়ে একতলা রিসেপশনে গিয়ে হাজির হলাম যে কেউ এসেছিল নাকি। সেখানে ক্লার্ক বলল যে তাদের কাছ থেকে কেউ চাবি নেয়নি, যদি নিতে হয় ডুপ্লিকেট চাবি রুম বয়দের কাছে থাকে। তো রুম বয়রা কী দেবে, তাদেরকে সম্মোহিত করে আরগাসই এসেছিল এবং তার কাছ থেকে চাবি নিয়ে গেছে, স্বাভাবিক। তো যে হোটেলের দ্বাররক্ষক, তার কাছ থেকে আসল খবর পাওয়া গেল যে আধ ঘন্টা আগে একটা সিলভার ক্যাডিলাক গাড়িতে আরগাস এসেছিল। তারপর 10 মিনিট পরে সেলোফোন বলে একরকম স্বচ্ছ প্লাস্টিকের এক ধরনের ব্যাগ আছে, সেই সেলোফোনের ব্যাগে সে হোটেল থেকে সেই ব্যাগ নিয়ে বেরিয়ে গেছে, অর্থাৎ সেলোফোনের ব্যাগের মধ্যেই সে কিন্তু করভাসকে নিয়ে চলে গেছে। রূপলি রঙের ক্যাডিলাক, কিন্তু আরগাস এখান থেকে কোথায় গেছে তাকে তো এবার ধরতে হবে। সে কি বাড়িতে গেছে না অন্য কোথাও গেছে? অবশেষে কোভারুভিয়াস যে সম্মেলনের যিনি প্রেসিডেন্ট, তার শরণাপন্ন বা তার কাছে যেতে হলো। ভদ্রলোক বললেন, আরগাসের বাড়ি কোথায় সেটা এক্ষুনি জেনে নিতে পারি, কিন্তু সে কি আর বাড়িতে গেছে? সেখানে গিয়ে কি আমাদের লাভ হবে? অন্য কোনো জায়গায় নিশ্চয়ই গা ঢাকা দিয়েছে। আর শহর থেকে বাইরে বেরিয়ে গেলে তাকে তো ধরাও কষ্টকর হবে। আর শহরের বাইরে যাওয়ার একটাই রাস্তা আছে। তো যাই হোক, তোমরা তাকে অনুসরণ করতে পারো, শহরের বাইরের দিকে যাওয়ার চেষ্টা করো। তার গাড়িকে যদি খুঁজে পাও তাহলে নিশ্চয়ই করভাসকেও পাবে। ভালো গাড়ি আর ভালো ড্রাইভার আর পুলিশ আমি সঙ্গে ব্যবস্থা করে দিচ্ছি। আধ ঘন্টার মধ্যে বেরিয়ে পড়ো, হাইওয়ে ধরে চলে যাবে, যদি কপালে থাকে তো তার সন্ধান পাবে। যাই হোক, 3:15 মধ্যে আমরা বেরিয়ে পড়লাম। রওনা হওয়ার আগে হোটেল থেকে ফোন করে যে আরগাস, যার আসল নাম এখানে বলে দেওয়া হয়েছে, তার বাড়িতে ফেরেনি। তো আমাদের সঙ্গে 2জন সশস্ত্র পুলিশ আর
আমরা পুলিশের গাড়িতেই চলেছি। দুজন পুলিশের, একজন ছোকরা বয়স, অল্প বয়স, নাম কারেরাস। সে আর্গাস সম্বন্ধে প্রচুর তথ্য রাখে। সে বলছে যে সান্তিয়াগো আশেপাশে আর্গাসের প্রচুর আস্তানা আছে। এককালে জিপসি, এক ধরনের যাযাবর জাতি, এই জিপসিদের সঙ্গে তার কিন্তু বেশ ভালো সম্পর্ক ছিল। এদের কাছ থেকে নানা ধরনের টেকনিক সে শিখেছে। এই জিপসি জাতি তারাও কিন্তু একটু রহস্যময় জাতি, নানা ধরনের নাচ গানের সাথেও নানা ধরনের বিষয়ের সাথে তারা যুক্ত। তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তারা নানা ধরনের প্রদর্শনী করে। এই জিপসিদের কথাই বলা হয়েছে। সেই জিপসিদের সাথে বেশ সম্পর্ক ছিল, অনেক কিছু তারা তার কাছ থেকে শিখেছে। তো ম্যাজিক দেখাতে 19 বছর থেকে সে ম্যাজিক দেখাতে শুরু করেছে, পাখি নিয়ে ম্যাজিক শুরু করেছে বছর 4 আগে, এবং সেই সময় থেকেই কিন্তু তার পপুলারিটি বেড়েছে। তো আমি জিজ্ঞেস করলাম, সে কি সত্যি ক্রোড়পতি? কালিদাস বলল, তা তো মনে হয়, তবে লোকটা ভয়ানক কঞ্জুস, কিপটে, কাউকে বিশ্বাস করে না, তাই ওর বন্ধু বিশেষ কিছু নেই। তো শহর থেকে বেরিয়ে হাইওয়েতে পড়ে একটা মুশকিল হলো। হাইওয়ে দিয়ে যাওয়ার পথে হাইওয়েটা একসময় দুই দিকে বাঁক নিয়েছে, একদিকে লস আন্দিজ আর একদিকে হলো ভালপারাইজো বন্দর। এবার কোন রাস্তায় আমরা যাব, তো সেটা নিয়ে এখন কনফিউশন চলে এলো। তো দুটো হাইওয়ের মুখের কাছে একটা পেট্রোল পাম্প রয়েছে। সেই পেট্রোলের দোকানের লোকটাকে জিজ্ঞেস করাতে সে বলল, ক্যাডিল্যাক্স, সিনিয়র আর্গাসের ক্যাডিল্যাক্স, সে তো ভালপারাইজোর দিকে গেছে। অর্থাৎ পেট্রোল পাম্পের মালিক কিন্তু দেখেছেন। ফলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে গেল, সেটাই বলা হচ্ছে। ভালপারাইজোর দিকে গেলেই হবে। তো আমাদের কালো মার্সিডিজ তীর বেগে ভালপারাইজোর দিকে রওনা দিল। করভাসের প্রাণহানি হবে না, কারণ করভাসকে তো মারবে না, কারণ করভাসকে তার চাই, তাকে দিয়ে খেলা দেখাবে। তাই করভাসের প্রাণহানির আশঙ্কা আমার নেই। কিন্তু করভাস যে জাদুকর লোকটির ওপর যেরকম খাপ্পা, অর্থাৎ জাদুকর লোকটিকে তার যেরকম পছন্দ না, তাতে করভাস কী করে বসে সেটা নিয়ে একটা চিন্তা, এবং তারপরে পাশাপাশি তার মনের ভেতরে কী চলছে এখন, সেটাও একটা ভাবনার বিষয়। তো আরও দুটো পেট্রোল স্টেশন পড়লো, দুটোর মালিকই আশ্বস্ত করলো যে আর্গাসে সিলভার ক্যাডিলাক এই রাস্তা দিয়েই গেছে। তো আমি আশাবাদী লোক, নানা সময় নানা ধরনের সমস্যার মধ্যে পড়ে সেই সমস্ত সমস্যা থেকে আমি উতরে গেছি। কিন্তু আমার পাশে গ্রেনফেল বারবার মাথা নাড়ছে এবং সে বলছে, না আর কিছু হবে না আর কি। তো শঙ্কু, তুমি কিন্তু একজন ধূর্ত লোকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা নেমেছো। করভাসকে সে যখন একবার হাতে পেয়েছে, তাহলে সেই পাখিকে তুমি আর ফেরত পাবে না, এটা ধরে রাখো। তো কারেরাস বলল, সিনিয়র আর্গাসের হাতে অস্ত্র থাকার সম্ভাবনা আছে। সে ম্যাজিকে নানা ধরনের রিভলভার নিয়ে খেলা দেখাতো, অর্থাৎ তার কাছে কিন্তু অস্ত্র থাকবে, অর্থাৎ ভয়ঙ্কর ব্যাপার হতে পারে, একটু সাবধানে আমাদের চলতে হবে। হাইওয়ে কমে ঢালু হয়ে নামছে। সান্তিয়াগো 1600 ফুট থেকে হাজারে নেমে এসেছি, আমরা সমতলে চলে এসেছি। পিছনে পর্বতশ্রেণী ঝাপসা হয়ে আসছে। আর 40 মাইল পথে এসেছি, আরও 40 মাইল গেলে ভালপারাইজো। গ্রেনফেলের যে বেজার মুখ, অর্থাৎ তার যে মুখ, যেটা দেখলে অর্থাৎ পুরোপুরি সে যেন সম্পূর্ণভাবে আশাহত হয়ে রয়েছে, সেই ভাবনা তার মুখের মধ্যে প্রকাশ পাচ্ছে। আমার আশার প্রাচীরে বারবার আঘাত দিয়ে তাকে টলিয়ে দিচ্ছে, অর্থাৎ আমিও যেন বুঝতে পারছি যে এরকম মুখ দেখলে আমারও মনের মধ্যে যে আশাবাদ ছিল সেটাও আস্তে আস্তে চলে যাবে। হাইওয়েতে কিছু না পেলে শহরে গিয়ে পড়তে হবে। হাইওয়ে যদি গাড়িটার সন্ধান না পাই, তাহলে শহর এরিয়ায় ঢুকে গেলে শহরে প্রচুর বাড়িঘর নানা কিছু রয়েছে, আর খুঁজে পাওয়া খুব কষ্ট হয়ে যাবে, আরও কঠিন হয়ে যাবে। রাস্তার সামনে খানিকটা চড়াই উঠে গেছে। চড়াই মানে উঁচু, উতরাই মানে নিচু, ডাউন, সেটা তোমরা নিশ্চয়ই জানো। তো পিছনে কি আছে দেখা যাচ্ছে না, গাড়ি এগিয়ে চলেছে প্রচণ্ড গতিতে, দুর্বার গতিতে। চড়াই পেরোলো, সামনে রাস্তা ঢালু, নেমে গেছে বহু দূর। রাস্তার এখানে ওখানে দু একটা গাছ রয়েছে, বহু দূরে একটা গ্রাম রয়েছে। মাঠে মোষের দল, জনমানবের কোনো চিহ্ন নেই, কোনো মানুষজনকে দেখা যাচ্ছে না। কিন্তু সামনে সিকি মাইল দূরে, অর্থাৎ 4 মাইলের 1 ভাগ আর কি, এরকম দূরে কোনো একটা জিনিস দেখা যাচ্ছে। এখন 400 গজের বেশি নয়, একটা গাড়ি রোদে ঝলমল করছে, রাস্তার এক পাশে বেঁকে দাঁড়িয়ে আছে, তার পেছনে একটা গাছের গুড়ি, কোনো গাছের মধ্যে সে ধাক্কা মেরেছে গাড়িটা। এবার কাছে এসে পড়েছে গাড়িটা, ক্যাডিলাক গাড়ি, সিলভার ক্যাডিলাক, অর্থাৎ যে গাড়িটা সন্ধান করছিলাম সম্ভবত সেই গাড়িটা। আমাদের মার্সিডিজ কোম্পানির একটি গাড়ি, জার্মান কোম্পানির মার্সিডিজ গাড়ি, ক্যাডিলাক গাড়ির মতোই আর কি দেখতে, অর্থাৎ ক্যাডিলাকের সাথে পাল্লা দিতে এই গাড়িটারই দরকার ছিল, এই জন্যই এই গাড়ির অবতারণা আর কি, গাড়িটার প্রসঙ্গ এসেছে। গাড়িটা ছবিও দিয়ে দিচ্ছি, দেখে নাও একটু। আসলে প্রত্যেকটা পড়াশোনার সাথে প্রত্যেকটা বিষয়ের সঙ্গে প্রত্যেকটা বিষয়ের সম্পর্ক আছে। এই জন্য পড়াশোনার বাংলা বিষয়ের সঙ্গে ইতিহাস, ভূগোল, প্রত্যেকটা বিষয়ের সম্পর্ক, আন্তঃসম্পর্ক আছে। এই জন্যই ছবিগুলো ব্যবহার করি, আর কিছু ইনপুট আমি তোমাদের দিই, কিছু প্রসঙ্গ আমি তুলে ধরি। হয়তো পরীক্ষায় আসবে না, কিন্তু এগুলো পড়াটাকে আরও বেশি চোখের সামনে স্বচ্ছভাবে তুলে ধরে, এই জন্যই এই সমস্ত প্রসঙ্গ আমি তুলে ধরি।
যাই হোক, গাড়িটা যেন থেমে আছে তার কারণটা এবার বুঝলাম। রাস্তার এক পাশে গিয়ে গাছের গুঁড়িতে ধাক্কা মেরেছে, গাড়ির সামনের অংশ থেতলে গেছে। কারেরাস কনফার্ম হলো যে সিনিয়র আরগাসের গাড়ি এটা। এরকম আরেকটা গাড়িও আছে, তিনি ব্যাংকার সিনিয়র গালদামেসের গাড়ি সেই গাড়িটা, কিন্তু সেই গাড়িটার নম্বর তার জানা। তো আরগাস কোথায়? গাড়িটা তো রয়েছে, করভাসই বা কোথায়? ড্রাইভারের পাশের সিটে ওটা কি? জানলা দিয়ে মুখ ঢুকিয়ে দেখলাম করভাসের খাঁচা, দরজার চাবি আমারই তৈরি, সেটা আমারই পকেটে রয়েছে। খাঁচার দরজায় চাবি লাগানো হয়নি, ছিটকানিটাই শুধু লাগানো ছিল। করভাস খাঁচা থেকে নিজেই বেরিয়েছে, সেটা সন্দেহ নেই, কিন্তু তারপরে করভাস কোথায় গেল? হঠাৎ একটা চিৎকার কানে এলো, দূর থেকে মানুষের গলা শোনা গেল। কারেরাস এবং অন্য পুলিশটি বন্দুক উঁচিয়ে ধরেছে, কারণ বিপদ আসতে পারে। ওর হাতে, অর্থাৎ আরগাসের হাতে বন্দুক থাকার সম্ভাবনা আছে। আমার ড্রাইভার দেখলাম ভীতু লোক, সে মাটিতে হাঁটু গেড়ে বসে মেরি মাতার নাম জপ করেছে, অর্থাৎ যীশু খ্রিস্টের মায়ের নাম জপ করছে, মেরি মাতার। গ্রেনফেল ফিস করে বললো, ম্যাজিশিয়ান জাতটা আমাকে বড্ড আনকমফোর্টেবল করে তোলে, ম্যাজিশিয়ান জাতটা আমার একদম সহ্য হয় না। আমি বললাম, তুমি বরং আমাদের গাড়ির পেছনে ভেতরে গিয়ে বসো, তাহলে ম্যাজিশিয়ানকে ফেস করতে হবে না তোমার। চিৎকারটা আমাদের দিকে এগিয়ে আসছে। রাস্তার বাদিক থেকে কিছু দূরে কতগুলো ঝোপঝাড়ের মতো রয়েছে, ঝোপড়া, দু একটা বড় বড় গাছ হয়েছে, সেই দিক থেকে চিৎকার আসছে। ফিসে গলায় কালকে শুনেছিলাম, তাই চিনতে দেরি হলো। এই গলা আরগাসের, অর্থাৎ আরগাস চিৎকার করে বলছে, অশ্রাব্য, যেটা শোনা যায় না। স্প্যানিশ ভাষায় সে গালাগালি দিচ্ছে। কার উদ্দেশ্যে গালাগালি দিচ্ছে? ডেভিল বা শয়তানের যে স্প্যানিশ কথাটা হয়, ডেভিল বা শয়তান বলা হয় স্প্যানিশ ভাষায়, যেটা সেটাই সে বলছে। করভাসের নাম নিচ্ছে মাঝে মাঝে। কোথায় গেল সে শয়তান পাখি? করভাস মূর্খ পাখি, শয়তান পাখি তো নরকবাস আছে কপালে। আরগাসের কথা হঠাৎ থেমে গেল, কারণ সে আমাদের দেখতে পেয়েছে। ভেবেছে আমরা কোনো শত্রু বা কিছু, সে ভালোভাবে দেখতে পাচ্ছে না। কারণটা হলো গিয়ে তার চোখে চশমা নেই, সেটা পরে জানা যাবে। আমরাও দেখতে পাচ্ছি তাকে, তার দু হাতে দুটো রিভলভার, 100 হাত দূরে একটা ঝোপড়ার সামনে সে দাঁড়িয়ে আছে। কারেরা হুঙ্কার দিয়ে উঠল, সিনিয়র আরগাস, তোমার অস্ত্র নামাও, নইলে একটা কর্ণপটহ বিদারক, অর্থাৎ কানের পর্দা ফাটিয়ে দেবে, এরকম একটা শব্দ আমাদের মার্সিডিসের দরজায় একটা রিভলভারের গুলি এসে লাগলো। সেই গুলির আওয়াজ আমাদের যেন কানের পর্দা ফাটিয়ে দেবে, এরকম একটা গুলির আওয়াজ এলো। তারপর আরও 3টে গুলির শব্দ আমাদের উদ্দেশ্য করে। একটা এদিকে ওদিকে আমাদের মাথার উপর দিয়ে ছিটকে বেরিয়ে গেল। কারেরাস দীপ্ত কণ্ঠে চেঁচিয়ে এবার বলল, সিনিয়র আরগাস, আমাদের কাছে বন্দুক আছে, আমরা পুলিশ। আপনি যদি রিভলভার না ফেলে দেন তবে আমরা আপনাকে জখম করতে বাধ্য হব। জখম? আরগাস শুকনো গলা আত্মনাদ করে উঠল, তোমরা পুলিশ? ও যেন এতক্ষণ বুঝতে পারেনি আমি যে কিছুই দেখতে পাচ্ছি না। আরগাস এখন 25 হাতের মধ্যে। এবার বুঝলাম তার দশাটা, কেন সে এইভাবে এলোপাতাড়ি গুলি চালাচ্ছে। তার চশমাটা খোয়া যাওয়াতে সে প্রায় অন্ধের সামিল হয়ে যত্রতত্র গুলি চালাচ্ছে। তার তো -20 পাওয়ারের চশমা, সে কিছুই দেখতে পাচ্ছে না, চশমাটা তার সঙ্গে নেই। আরগাস হাতের অস্ত্র ফেলে দিয়ে যখন বুঝতে পারলো যে পুলিশের মোকাবিলা সে করতে পারবে না, সে ফেলে দিয়ে হোঁচট খেতে খেতে এগিয়ে এলো। কারেরাস এবং অন্য পুলিশটি তার দিকে এগিয়ে গেল। আমি জানি এই সংকটে আরগাসের কোনো ভেলকি কাজ করবে না, কারণ সে আর আমাদের হিপনোটাইজও করতে পারবে না বা কিছুই করতে পারবে না। তার অবস্থা অত্যন্ত শোচনীয়। কারেরাস এগিয়ে গিয়ে মাটি থেকে রিভলভার তুলে নিল। আরগাস তখন বলছে, সে পাখি উধাও হয়ে গেল, দ্যাট ইন্ডিয়ান ক্রো, শয়তান পাখি, কিন্তু কি অসামান্য তার বুদ্ধি। গ্রেনফেল কিছুক্ষণ থেকে ফিসফিস করে কি যেন বলতে চেষ্টা করছিল। এবারে তার কথাটা বুঝতে পারলাম। শঙ্কু, দ্যাট বার্ড ইজ হিয়ার। কীরকম? কোথায় করভাস? আমি তো দেখছি না তাকে। গ্রেনফিল্ড রাস্তার উল্টো দিকে ন্যাড়া অ্যাকেসিয়া গাছটার মাথার দিকে আঙুল দেখালো। অ্যাকেসিয়া গাছ বেশ ঝোপ বিশাল বড় হয়, বড় বৃক্ষ জাতীয় গাছ। একটা ছবি দিচ্ছি অ্যাকেসিয়া গাছের, কিন্তু এই গাছটির পাতা ছিল না, তাই বলা হচ্ছে ন্যাড়া। উপরে চেয়ে দেখলাম সত্যি তো আমার বন্ধু, আমার প্রিয় শিষ্য, আমার প্রিয় করভাস গাছটা সবচেয়ে উঁচু ডালে বসে নিশ্চিতভাবে আমাদের দিকে ঘাড় নিচু করে দেখছে। তাকে হাতছানি দিয়ে যে ডাকলাম, সে অক্লেশে, অর্থাৎ কোনো কষ্ট না পেয়ে গোদ খাওয়া ঘুড়ির মতো গাছের মাথা থেকে নেমে এসে বসলো আমাদের মার্সিডিজের ছাদের ওপর। তারপর অতি সন্তর্পণে, খুব ধীর স্থিরভাবে, যেন জিনিসটার মূল্য সে ভালোভাবেই জানে, তার ঠোঁট থেকে তার সামনে নামিয়ে রাখলো আরগাসের -20 পাওয়ারের সোনার চশমাটা। যে চশমাটা সে কিন্তু খাঁচা থেকে নিজেই বেরিয়ে গিয়ে আরগাসের এই চশমাটা নিয়ে কিন্তু অ্যাকাসিয়া গাছটার উপরে গিয়ে বসেছিল। সে জানে চশমা ছাড়া আরগাস দেখতে পাবে না, এবং এইভাবেই আরগাসের হাত থেকে সে মুক্তি পেতে পারবে। অর্থাৎ এখানেও গল্পের শেষেও করভাসের বুদ্ধিমত্তার কিন্তু একটা পরিচয় পাওয়া গেল। আলোচনা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও।